আপনি ভালো কিছু করতে হলে নিজেকে ভালো হতে হয়। তো এদের শুরুটাই তো, এদের ইয়েই তো, জন্মটাই তো ভালো না। এদের বাপ চাচাদের ইতিহাসই তো ভালো না। এরা যা করছে, আমি তো মনে করি যে মানুষ চেঞ্জ হতে পারে। যেমন বাপ যা করে গেছে আমি তাই করব কেন? এটা আমার কোনো নিজস্ব বিবেক নাই। এটা এটা ওদের 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 এই যে ডক্ট্রিন, যেটা নিয়ে ওরা যে হ্যাঁ আমার বাবাও করছে, আমাকে ওইটা করতে হবে। আমরা স্বাধীনতার বিরুদ্ধে ছিল আমার বাবা, আমাকেও স্বাধীনতার বিরুদ্ধে। এখন এই যে ওর কথা যে 71 সালের জন্য ক্ষমা চাইতে হবে, তারপরে আরো কয়টা স্টার বলছে এদের জন্য ক্ষমা চাইতে হবে শেখ হাসিনাকে। সে কার ক্ষমা কে চায় এটা পরে দেখা যাবো, কারে কখন কোথায় খুঁজে পাওয়া যাবে ওটা তখন বোঝা যাবে। খেলা তো কেবল শুরু করছেন ওরা। 10 তারিখে যেদিন নৌসেনা দিবস, সেদিন সন্ধ্যার পরেই বঙ্গভবনে ছিল 3 জন উপদেষ্টার শপথ অনুষ্ঠান এবং 3 জন বিশেষ সহকারী নেওয়া হয়েছে একই দিনে। 3 জন উপদেষ্টার মধ্যে একজন হচ্ছেন মাহফুজ আলম, যিনি প্রধান উপদেষ্টার সাবেক বিশেষ সহকারী ছিলেন এবং যিনি মাস্টার মাইন্ড, যাকে পরিচয় করিয়ে দিয়েছেন ডক্টর নিউজ, তাকে সহ মুস্তফা সরোয়ার ফারুকী এবং শেখ বশির, এই 3 জনকে শপথ করিয়েছেন। শপথ অনুষ্ঠানের সময় আমরা দেখেছিলাম যে টিভিতে দেখা যাচ্ছিল যে তাদের পিছনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা প্রতিকৃতি দরবার হলের দেয়ালে আছে। এই অনুষ্ঠান শেষে এই প্রতিকৃতিটা মাহফুজ আলম নামিয়ে ফেলেছেন। নামিয়ে ফেলে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে এই দেশে শেখ মুজিবের কোনো নাম নিশানা থাকবে না। যদি তারা, শেখ হাসিনা যদি ভুল স্বীকার না করে 72 থেকে 75 এবং 2009 থেকে 2024 পর্যন্ত যেসব হত্যাকাণ্ড ঘটেছে সেই হত্যাকাণ্ডের দায় স্বীকার না করে, তাহলে এদের নাম নিশানা কিছু থাকবে না। মাহফুজ আলম, তিনি একজন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন, তিনি কি আসলে পারেন বঙ্গভবন থেকে জাতির জনকের প্রতিকৃতি নামাতে? তার কি সেই এখতিয়ার আছে কিনা? আর সংবিধানে তো স্পষ্ট লেখাই আছে এবং সেই সংবিধানে ওনারা শপথ নিয়েছেন যে সংবিধানের সুরক্ষা দিবেন। সংবিধানের 4 কয়ে আছে যে বঙ্গবন্ধুর প্রতিকৃতি রাষ্ট্রের সকল ভবনে থাকবে, সকল অফিস আদালত, আধা সরকারি বেসরকারি সব জায়গায় থাকবে। তাহলে উনি কিভাবে এটা নামালেন? আপনার কি মনে হয়? এটা আসলে মনে হওয়ার কিছু নেই। এটা ওদের দেয়ার যে ন্যাচারাল ইনস্টিংক্ট, এটা ওদের স্বভাব, অভ্যাস, যে হঠাৎ একটা কাজ করে ফেললো কিছু না বুঝে, আগ পাঁচ কোনো কিছু চিন্তা না করে। যেমন এটা কনস্টিটিউশনের আন্ডারে ওত নিছে, আবার এটারে বাদ দিয়ে দেবো এখন। তো এদের সম্পর্কে তো আমি বললাম আসলে বলার কোনো ইয়ে নাই, ভাষা নেই। এরা কারা, সে কে? এটা তো দেশের রাষ্ট্রপতিও এটা করতে পারে না। এটা সঙ্গে যেহেতু পার্লামেন্টে পাস করা আছে আইনগুলো, যে ইয়াগুলো, অর্ডার গুলো, সেগুলো কেউ চেঞ্জ করতে পারে না, ওটা তো পার্লামেন্টই পারে। তো এরা তো এখন কি পারে না। এখন এরা যা করতেছে এটাকে আমি প্রথমেই বলছি, এটা কোনো রাজনীতি না, এটা কোনো দেশ পরিচালনা, এটা কোনো ভালো কিছু না। এটা দেশটাকে ধ্বংসের দিকে, শেখ হাসিনা যত এগিয়ে দিয়েছিল দেশটাকে, যে সুনাম অর্জন করছিল, যে আপনার ডেভেলপমেন্ট নেশনের কাছে এটা ছিল, বাংলাদেশ ছিল ডেভেলপমেন্ট রোল মডেল। সেটা এখন কি হবে আপনি দেখেন, এটা তো পরিচিতি অলরেডি পেয়ে গেছে। তো আপনি ভালো কিছু করতে হলে নিজেকে ভালো হতে হয়। তো এদের শুরুটাই তো, এদের ইয়েই তো, জন্মটাই তো ভালো না। এদের বাপ চাচাদের ইতিহাসই তো ভালো না। এরা যা করছে, আমি তো মনে করি যে মানুষ চেঞ্জ হতে পারে। যেমন বাপ যা করে গেছে আমি তাই করব কেন? এটা আমার কোনো নিজস্ব বিবেক নাই। এটা ওদের 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 এই যে ডক্ট্রিন, যেটা নিয়ে ওরা যে হ্যাঁ আমার বাবাও করছে, আমাকে ওইটা করতে হবে। আমরা স্বাধীনতার বিরুদ্ধে ছিল আমার বাবা, আমাকেও স্বাধীনতার বিরুদ্ধে। এখন এই যে ওর কথা যে 71 সালের জন্য ক্ষমা চাইতে হবে, তারপরে আরো কয়টা স্টার বলছে এদের জন্য ক্ষমা চাইতে হবে শেখ হাসিনাকে। সে কার ক্ষমা কে চায় এটা পরে দেখা যাবো, কারে কখন কোথায় খুঁজে পাওয়া যাবে ওটা তখন বোঝা যাবে। খেলা তো কেবল শুরু করছেন ওরা। ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা হচ্ছে আন্দোলনের সূতিকাগার, প্রগতিশীল শিক্ষা যেখান থেকে দেওয়া হয়, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যখন বলে তুমি কে আমি কে রাজাকার, আর বুঝতে বাকি থাকে না যে ওরা কারা, ওরা কি মোটিভ নিয়ে আসছে। সাধারণ মানুষ হয়তো এটা বুঝেনি। তো তারপরে যা হওয়ার আমরা সকলেই দেখছি, যা হওয়ার তাই হলো। তারা কোটার কথা বলে এখন কি সব কাজ করছে এতদিনে,
এটা বাংলার মানুষ দেখছে। এটা একেবারে সাধারণ ছাত্রদের সাথে প্রতারণা, জাতির সাথে প্রতারণা। তারা বিপ্লব বলে, কিন্তু তারা বিপ্লব নিজেরাই স্বীকার করেনি। বিপ্লবী সংগঠন থাকে, বিপ্লবী কাউন্সিল গঠন করতে হয়, বিপ্লব করতে হলে বিপ্লবী আদর্শ থাকতে হয়, সংগঠন থাকতে হয়, বিপ্লবী কর্মী বাহিনী থাকতে হয়। বিপ্লবী যে উদ্দেশ্য, এটা নিয়ে ডিক্লারেশন থাকতে হয় যে আপনি কি করবেন না করবেন। যেমন বাংলাদেশ স্বাধীন হবে, বঙ্গবন্ধু 6 দফা দিয়ে দিচ্ছে, একটার পর একটা ধাপে 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 এগিয়ে আসছে, মানুষকে তৈরি করছে। আর এরা মানুষকে প্রতারণা করছে। এটাকে আপনি বিপ্লব বলতে পারবেন না, এটাকে রাজনীতি বলবো, অপরাজনীতি। এটা প্রতারণা এবং অপরাজনীতি। এখন প্রতারণা বলছেন কেন? প্রতারণা আপনি বলছেন কেন? তারা তো বলছি এই কারণে যে বলা হয়েছে কোটা সমন্বয়কারী, মানে এরা হচ্ছে বৈষম্য বিরোধী একটা পরিস্থিতি চাইছে তারা, যাতে কোনো বৈষম্য না থাকে রিক্রুটমেন্টে। এখন কি হচ্ছে, তারপরে তারা একটা আইনের শাসন প্রতিষ্ঠা চাইছে। এখন কি শাসন? জঙ্গলি শাসন চলছে, কোনো শাসনই নাই। এটা চিন্তা করা যায় যে বাংলাদেশ কোথায় চলে গেছে। বাংলাদেশে যখন তখন যাকে তাকে তার অফিস থেকে তাড়াই দিচ্ছে ইচ্ছা মতো। এটা একটা এই লুটেরাদের রাজত্ব হয়ে গেছে। আপনি মধ্যযুগীয় বর্বরতা শুনলেন। এটাকে আমি রাজনীতি বলতে পারছি না, এটাকে আমি বিপ্লব বলতে, বিপ্লবের তো ধারের কাছেই না। আমি তো বললাম যে বিপ্লব একটা অনেক বড় জিনিস, মহান জিনিস, যেটা মানুষকে চেঞ্জ নিয়ে আসে, সমাজে সোসাইটিতে চেঞ্জ আনে। সেই বিপ্লব এরা সেই বিপ্লব সম্পর্কে কোনো ধারণা এদের কারণে। আমি বলবো তাদের যে নেতা, যে ইউনূস সাহেব, কারণ উনি কোনো একটা জিনিস আপনি লক্ষ্য করুন, মানুষের তো একটা হিউম্যান কোয়ালিটি থাকে, মানুষের কিছু মানবিক গুণাবলী থাকে। সেই গুণাবলী কি ইউনূস সাহেব প্রমাণ দিয়েছেন? যখন জাতির জনক বঙ্গবন্ধুকে অপমান করা হলো, তার ছবিতে যাচ্ছে তাই ব্যবহার করলো। উনি তো বলতে পারতেন যে তোমরা তো চেঞ্জ করার জন্য, শেখ হাসিনার বিরুদ্ধে এই আন্দোলন করছো তোমরা কি জন্য? এই সব অন্যায়ের বিরুদ্ধে একটা ভালো জিনিস তৈরি করার, একটা সুন্দর সমাজ দেওয়ার জন্য, বিনির্মাণের জন্য তোমরা এটা কি করলে? আমি তোমাদের সাথে নাই। এটা তোমরা এখন ক্ষমা চাইবা, জাতির জনকের এই অপমান করছো, এটা এখনই ক্ষমা না চাইলে আমি তোমাদের সাথে নাই। এই কথা উনি বলার একজন নোবেল লরেট সাহস পাইল না। তো এইকে আমি এটা আপনি বলছেন কেন? নোবেল লরেটের সাহস কি? নোবেল লরেট তো নিজেই কি আসলে বঙ্গবন্ধুকে অন করেন কিনা? আপনার কি মনে হয়? আমি ওনাকে নোবেল লরেট বলছি না, উনি তো নোবেল পাইছেন। একজন নোবেল লরেট, তার যে ক্রাইটেরিয়া থাকে, তার যে স্তর থাকে চিন্তা চেতনার, সেই স্তরের ধারে কাছে আছে ইউনূস সাহেব? বলেন। যদি বলা হয় যে এই যে ইয়া পড়াই দিল, বঙ্গবন্ধুর বাড়ি পড়াই দিল, জাদুঘর পড়াই দিল, তারপরে সেখানে কি সব ব্যবহার, এই ছাত্র সমাজ ওরা কি এইগুলো চাইছিল? এটা যদি ওরা বলতো যে আমরা এই আমাদের এজেন্ডা, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্ররা একেবারে ঝাঁটাপিটা করে বের করে দিত যে আমরা তোমাদের সাথে নেই, তোমরা যাও কিছু করে পারো। তা এখন এটা হচ্ছে পুরো প্ল্যান্টেড একটা। আপনি তো ইউনূস সাহেব তার কথাই বলছেন, নিজেই স্বীকার করছেন, ইট মেটিকুলাসলি ডিজাইন মিন, এটা ষড়যন্ত্র। ডিজাইন মানে হচ্ছে ষড়যন্ত্রের আর কোনো অর্থ নাই। এটা আপনি আদর্শ থাকলে সে আদর্শের কোনো ডিজাইন থাকে না, আদর্শের প্ল্যান থাকে, আদর্শের স্ট্র্যাটেজি থাকে। এই সরকারটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, তারা সকল রাজনৈতিক দলকে নিয়েই একটা সমাজ গড়বে, একটা রাজনীতি করবে, একটা নির্বাচনের ব্যবস্থা করবে। কিন্তু আমরা দেখলাম এই সরকার অনেকটা প্রতিহিংসা পরায়ণ কিনা, আপনার কাছে কি মনে হয়? একদম প্রতিহিংসা পরায়ণ। তারা আওয়ামী লীগ অর্গানাইজেশন হিসেবে তো আওয়ামী লীগকে ব্যান করার কোনো অধিকার কারণ নাই। যারা অন্যায় করছে, যারা সরাসরি দুর্নীতির সাথে জড়িত, তার ওই ওয়েতে তারা তাদের বিচার হবে। তারপর যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করছে তারা দেশের প্রচলিত আইনের আওতায় আসবে, এটাই তো নিয়ম। কিন্তু এই যে যারা 5ই আগস্টের পরে যে ইয়াগুলো হলো, যে পুলিশগুলোকে নির্মমভাবে পুলিশগুলোকে থানায় ঢুকে জ্বালাই পড়াই দিল, এই যে ভ্যান্ডালিজম, এটা ভ্যান্ডালিজমও না, এটাকে কি বলে? এটা ভাষাই নেই আমার, যে এটা কি, এটা কোথা থেকে শিখলো এগুলো? ওর বাপ চাচারা মানুষ হত্যা করতো, পাকিস্তানিদের কাছে ধরে দিত, আর ওরা শিবির রাজা ইয়ে করতো, পা কেটে দিত, পায়ের রক কেটে দিত। এটাই তো ওদের ইতিহাস। কিন্তু তারপরে ওরা এত বর্বর আর এত নির্দয়, এটা আমি আশা করিনি। আমি ভাবছিলাম যে ঠিক আছে আওয়ামী লীগ, হ্যাঁ আওয়ামী লীগের আপনি একটা দেখবেন, আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড নেশন, এখানে আপনি ওই গরুর কাছে জিজ্ঞেস করে যদি জুমাইল গাড়ি দিতে চান, তাহলে আপনার আর হাল চাষ হবে না।
আপনি যদি জনসভায় করে ডাকেন যে আমি পদ্মা ব্রিজ করব, কি হবে? আমি তো জানি আওয়ামী লীগের লোকরা বলছে পদ্মা ব্রিজ নেত্রী যেভাবে এগোচ্ছে এইটা হবে না, এটা এটা ওয়ার্ল্ড ব্যাংকের টাকা ছাড়া কি এগুলো হয়? কিন্তু উনি তো প্রমাণ করে দিলেন যে এটা হয়, হবে না কেন? আমি এই কথাটাই আমি বলছি, যেমন ইয়েটা চায়নার যে গ্রেট ওয়াল সপ্তম আশ্চর্য, এটা কে করছে? কোনো কন্ট্রাক্টর করছে না, এটা পলিটিক্যাল উইল এবং এটা গোটা দেশের মানুষকে ইনভলভ করা হয়েছে। এইভাবে কিছু উন্নতি অনেকগুলো এক্সপেডাইট করতে হলে আপনাকে কিছু উন্নতির পাশাপাশি তো উন্নয়নের পাশাপাশি তো দুর্নীতিটাও তো হয়েছে, ব্যাংক লুটপাট হয়েছে, শেয়ার মার্কেট লুটপাট হয়েছে, অর্থ পাচার হয়েছে, এগুলোর দায় কি আওয়ামী লীগ এড়াতে পারে? আপনার বিচারের আওতায় আনতে হবে, সেগুলো করলেই তো হলো। এখন তো ব্যাংকগুলোর ভিতরে ফিরিয়ে আনছে, ঠিক আছে, সেগুলো এগুলো সবই আমরা ঢালাও হবে, কিন্তু করা উচিত না। এই যে যেমন আসিফ নজরুল বলছিল 26 লাখ লোক আছে, এইভাবে কথা বলে নিজেকে ফালতু প্রমাণ করার দরকার নেই। হ্যাঁ, যে ব্যাংক ট্যাঙ্ক সব লুট হয়েছে না, এইভাবে কথা না। কত টাকা কোথা থেকে গেছে, কি হয়েছে, ওটা ধরো, বিচার করো। এটা তো বাংলাদেশের জনগণ কিন্তু এগুলো পছন্দ করে না, যে আমরা না খেয়ে থাকবো আর আপনি টাকা চুরি করে বড় লোক হবে, এটা কেউ পছন্দ করে না। কারণ এদের জন্য আপনাকে জান কোরবান করতে হবে না, আপনি জাস্ট বিচারের আওতায় নিয়ে আসেন, সিনসিয়ারলি নিয়ে আসেন। তো আমরা তো দেখতেছি কারে কারে ধরছেন, যারা ব্যাংক লুট করছে তাদের কয়েকজন অ্যারেস্ট করছে, এটা তো সব দেখা গেল, যা বোঝা যাচ্ছে। এইটা তো টাকার কাছে সবকিছু শেষ হয়ে যায়। এই জন্য আমি বলি যে এটা বিপ্লব না, কিছু না, এটা লুম্পেন, এটা হচ্ছে এরা লুটেরা বাহিনী বলতে পারে। হঠাৎ এসে লুটপাট শুরু করছে, তো বুঝতেছে না কেমনে লুটপাট করতে হয়। যেমন ওই যে গণভবনে করছে, পার্লামেন্টে ঢুকে কি সব ভ্যান্ডালিজম, আপনি দেখছেন। এটা তো কোনো জাতির কি, এটা তো শেখ হাসিনা তো বুঝলাম যে শক্ত হাতে দেশ চালাইছে, শক্ত হাতে এসব দেশ শক্ত হাতে চালাইতে হয়। আপনি জানেন 73-72 বঙ্গবন্ধুর সরকারকে বলা হয়তো জেএলএমজি দিয়ে আপনার জবাব দেওয়া হবে, যার সাথে বলতো আমি পল্টন ময়দানে সব মিটিং এ যাইতাম, একটা কথা সহযোগিতা বললেন সব রাতারাতি আপনার। আরেকটা বিষয়, আপনি বলছিলেন যে এই সরকার প্রতিহিংসা পরায়ণ, কেন আপনার কাছে মনে হচ্ছে যে এরা আওয়ামী লীগের প্রতি প্রতিহিংসা পরায়ণ? আরো তো রাজনৈতিক দল আছে, সেখানে তো তাদের একটা ব্যাড ইন্টেনশন আছে। ব্যাড ইন্টেনশন না বলে বলা যায় যে তারা চাচ্ছে যে তারা যখন ক্ষমতা পাইয়া গেছে তখন এটা নিয়ে আঁকড়ে থাকতে হবে। তা আঁকড়ে থাকতে হলে কি করতে হবে? তারা প্রথমে করছে, আওয়ামী লীগকে তো আউট করে দিয়েছে, চলে গেছে আওয়ামী লীগ, মাঠ ছাড়া বাড়িঘর পড়াই দিয়েছে। তারা বিএনপির এই ছেলেরা বলছে তো যে 1 স্বৈরাচার তারাই আর 1 স্বৈরাচার আমরা বসাবো না। কথাটা খুব সুন্দর কথা, কিন্তু এটা ফিজিবল করা, এটাকে ভায়াবল করা যে কি কঠিন কাজ। এটা সংগঠন ছাড়া, আপনি কোনো সংগঠনের নেতা, আপনি এমনি যদি কথা বলতে থাকেন, আপনি কিছুক্ষণ ভালো কথা বললে মানুষ শুনবে, কিন্তু সংগঠনের নেতা হওয়া পর্যন্ত আপনি ন্যাশনের কাছে কি বলবেন না বলেন, ওটা ন্যাশনাল কেয়ার করে। আরেকটা বিষয় আপনাকে বলি, আপনি বলছিলেন, আমি পিছনের দিকে একটু আপনি বলছিলেন যে এরা প্রতারণা করছিল, এরা কোটা আন্দোলনের নামে, না আমি প্রশ্নটা শেষ করি। আপনি বলছিলেন যে প্রতারণা করছিল, কোটা আন্দোলনের নামে তারা রাস্তায় নেমেছিল, তাহলে সরকার কি করলো? সরকার কেন তাদের সঙ্গে আলোচনায় গেল না, বা তাদেরকে কেন সরকার শুরুতেই ব্যবস্থা নিল না? এখানে কি মনে হয় আপনার? এখানে যে বিদেশি ষড়যন্ত্র, এবং ইউনূস নিজেই তো বলে গেছে, ইউনূসের কারণে 6 তারিখ এটা 5 তারিখে এগিয়ে নিয়ে আসা হয়েছে আন্দোলন। এবং আমি তো এখন আস্তে আস্তে অনেক কিছু দেখতেছি। এটা তো তারা ভয়াবহ ষড়যন্ত্র ছিল এটা, যেমন গাদ্দাফির বেলায় যা ঘটছে এরকম ঘটানোর জন্য একটা ডিজাইন এটা ছিল, এটা প্রমাণ পাওয়া গেছে। তো এটা বিশ্বাসযোগ্য যে এরা অনেক কঠিন, অনেক ব্রুট এবং একটা ভয়াবহ সিদ্ধান্ত নিয়ে এরা এগোচ্ছিল। সেই সিদ্ধান্ত ইমপ্লিমেন্ট করছে তার লোক দিয়ে, ওইটাই সে ওখানে বোঝাইতে চাইছে ক্লিনটনের ওখানে, যে ইট ওয়াজ মেটিকুলাসলি ডিজাইন, এবং আমরা এটার মাস্টার মাইন্ড আছে, এটা এমনি হয় নাই, হঠাৎ হয়ে যায়নি। এই কথাগুলো, এটা ষড়যন্ত্র, এটা পুরো এই যে ডিজাইন কথাটাই তো অর্থই ষড়যন্ত্র। তো আপনি মনে করেন যে বিএনপির ওই জনসভাটা 28 তারিখের, 28 অক্টোবর, হারুন তার 3 জন লোককে পাঠাই দিল, তো ওরা ওদের ওই গুন্ডাদের, ওরা যারা ভ্যান্ডালিজম করতেছিল ওদেরকে কয়েকটা টিয়ার গ্যাস মেরে তাড়াই দিল। আমি তো যখন হারুনকে বাদ দিছে,
ওখান থেকে সরাই দিছে, তখনই আমি বুঝছি যে এখানে এটা তো আর্মির চাপে হারুনকে সরানো হয়েছে। এটা আমার কার কাছে জিজ্ঞেস করার দরকার নেই, আমি বুঝি এটা। যখন হারুনকে সরাই দিছে তখনই এটা বড় সেটব্যাক হয়ে গেছে, তখন আরো আশকারা পাইছে। এবং চারিদিক থেকে যেমন অভিমন্যুকে হত্যা করার জন্য পৌরাণিকে আছে যে সপ্তরথী নিয়ে চতুর্মুখী আক্রমণ রচনা করা হয়েছিল, ঠিক আওয়ামী লীগের কেউ বুঝে নেই কি হচ্ছে, মনে করছে যে এমনও বলছে ছাত্রলীগের ছেলে ফু দিলে উড়িয়ে যায়। কিন্তু এটা যে গভীর ডিপ রুটেড কনস্পিরেসি, এটা দেশি বিদেশি ষড়যন্ত্র, এবং এটার পিছনে বড় মহাশক্তি আছে, যার জন্য এটা তারা সহজে সাকসেস করতে পারছে। আমাদের বিশাল যারা দেশের রক্ষায় নিয়োজিত যারা, তারাই তো উল্টা। এই জন্য দেখুন রাজনীতিতে যে আমার আত্মীয় আছে বলে না, আপনি আদর্শিক লোক এবং আপনার পলিসি, আপনার প্ল্যান এবং দেশপ্রেমিক চিন্তা ভাবনা নিয়ে আপনি যদি একটা বাহিনীকে কনসেপ্ট দেন এবং তারা যদি সেইভাবে গ্রো করে, আপনি দেখুন ইন্ডিয়াতে কোনোদিন আপনার সামরিক অভ্যুত্থান ঘটে নাই, আর ঘটবে। ইন্দিরা গান্ধী যখন, আপনাকে এটা বলি, ইন্দিরা গান্ধী যখন ক্ষমতার বাইরে, তখন একটা বড় ধরনের কেওয়াস শুরু হলো, রাজীব গান্ধী খেলতেছে এই পার্টি ওই পার্টিকে নিয়ে, খুব অনিশ্চয়তা। তখন ইন্ডিয়ার সেনাপ্রধান ছিল জেনারেল মালহোত্রা, সে একটা বিবৃতি দিল যে ইন্ডিয়ান সেনাবাহিনী তার ঐতিহ্য বজায় রাখবে। ঐতিহ্য কি? ঐতিহ্য হচ্ছে জনগণের স্বার্থ রক্ষা করা, দেশের স্বার্থ রক্ষা করা, তারা কখনো উল্টোপাল্টা কাম করবে। এক কথায় সব ঠান্ডা হয়ে গেল। এটাই সেই শিক্ষা আমাদের আর্মিদেরকে, তো আমি অকপটে বলছি, আমাদের আর্মি, পাকিস্তান আর্মি যে স্কুলের ছাত্র, আমাদের আর্মি ওই একই স্কুলের ছাত্র। আরেকটা বিষয় আমি একটু জানতে চাই আপনার কাছ থেকে, এই যে আপনি তো খুব কাছ থেকে সব দেখছেন, রাজনীতিটা পর্যবেক্ষণ করছেন মানুষের, এই যে এই 3 মাস ধরে যে মব লিঞ্চিং হচ্ছে, মব ভায়োলেন্স হচ্ছে, এই যে শিক্ষকদেরকে গার্ড ধরে মেরে, এটা তো কন্টিনিউ হচ্ছে, এখনো হচ্ছে। এই ধারাবাহিকতায় আমরা দেখলাম 10ই নভেম্বর, 3 মাস পরে আওয়ামী লীগ একটা কর্মসূচি দিল ফেসবুকে, তাদের দলীয় ফেসবুক পেজে। তারপরে 10 নভেম্বর নূর হোসেন দিবস তারা পালন করবে, এবং নূর হোসেন চত্বরের সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে তারা আওয়ামী লীগ অফিস পর্যন্ত র্যালি করবে, বঙ্গবন্ধু এভিনিউ পর্যন্ত। সেখানে আগের দিন, যেদিন তারা পোস্ট করলো, এই দিন সন্ধ্যা থেকেই এখানে একটা মব তৈরি হলো, এবং বিএনপি, ছাত্রদল, যুবদল, কি বলে, গণপরিষদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এরা সবাই মিলে কয়েকশো লোক জড়ো হলো, এবং রাতে তারা ছিল, 10 তারিখ সারাদিন তারা সেখানে ছিল। আপনি নিশ্চয়ই দেখেছেন, অনেক ভিডিও ভাইরাল হয়েছে যে অনেক নারীকে নির্যাতন করা হয়েছে, বেধড়ক রক্তাক্ত করা হয়েছে, অনেক লোককে নির্যাতন করা হয়েছে। এখানে একজন লিখেছেন যে আমরা প্রবাসী, আমাদের এক প্রবাসী বন্ধুকে, ওনার বাড়ি হচ্ছে না কেরানীগঞ্জে, উনি এখানে গিয়েছিল শ্রদ্ধা জানাতে, এবং জয় বাংলা স্লোগান দেওয়ায় ওনাকে ধরে বেধড়ক পিটিয়েছে। তো এই মব লিঞ্চিং বা মব ভায়োলেন্স, এইগুলোকে আপনি কিভাবে দেখছেন? আমি একেবারে পরিষ্কার দেখি যে পাকিস্তান আর্মি আমাদের মা বোনদের কি কখনো ইজ্জত করছে? সেই পাকিস্তান আর্মিকে যারা সহযোগিতা করছে, এরা তাদের উত্তরসূরি। এদের কাছ থেকে আমি কোনো কিছুই আশা করি না। এরা আছে কয়েকদিন আছে, সাধারণ মানুষ এদের যেটাই বিদায় দেবে। এইভাবে কোনো দেশ চলে না। এইভাবে আপনি বলবেন এক কথা, এসে ক্ষমতা নিয়ে করবেন আর একটা। নারীদের প্রতি মানুষ সম্মান দেখে না, এটা কি, ওরা কি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কি শিখছে? ওদের সাথে ওদের বিয়ারা ছিল না, ওদের ছাত্রছাত্রী একসাথেই তো লেখাপড়া করছে, কো এডুকেশন। তা ওরা দেখেনি কিভাবে এটা রেসপেক্ট করতে হয়? নারীদের প্রতি রেসপেক্ট যার নাই, সে সমাজে কি দিবে ভাই? আমার এটা তো ধরেন, ওরা আসছিল নূর হোসেন দিবস, এটা ঐতিহাসিক দিবস, এটা গণতন্ত্র পুনরুদ্ধার দিবস, এটা সব মানুষের কাছে এটার একটা আবেদন আছে। সে আবেদনে তারা ওই দিন ওই দিবসটাকে এর উপর করতে আসছে, এটা পালন করতে আসছে। ঠিক আছে, তারা তো লাঠি ছোটা বা বন্দুক নিয়ে এসে যুদ্ধ ঘোষণা করেনি। তার মেয়েদের সাথে এই ব্যবহার, আমার এটাই কষ্ট লাগে যে এই এত সুন্দর দেশ এগিয়ে যাচ্ছিল, যে পরিকল্পনা, আপনি দেখছেন খুব কম দেশে কিন্তু এরকম, আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে কম দেশে এরকম সুন্দর পরিকল্পনা থাকে। আপনার যেমন 2021 সাল, হ্যাঁ, তারপরে 30, তারপরে 41, এরপরে আবার আপনার আর একটা আছে, আপনার ডেল্টা প্ল্যান নিয়ে যে এগোচ্ছিল দেশ। এটাকে যদি আপনার সহযোগিতা করতো বিরোধীরা সবাই, যে হ্যাঁ, আপনি দুর্নীতি আমরা মানবো না, কিন্তু আমরা সহ্য করবো না, দুর্নীতির বিরুদ্ধে আমরা আছি, কিন্তু আপনি দেশ এগিয়ে নিয়ে যান, আমরা আছি। আর তারপরেও আপনার
বিএনপি তো সবচেয়ে বড় দল, আমি তাদেরকে দায়ী করব, কারণ গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায় নাই বিএনপির কারণে। শুধু সরকারি দল যদি গণতন্ত্র বানাইতে চায় সেগুলো তো সরকারি গণতন্ত্র হবে, সবাই সরকার, বিরোধী দল এবং সাধারণ মানুষের পার্টিসিপেশন থাকলে গণতন্ত্র ফ্লারিশ করে, গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়, এগিয়ে যায়। কিন্তু আমি এদিক দিয়ে আমি আওয়ামী লীগকে আমি দেবো, কৃতিত্ব দেবো এই কারণে যে জিয়াউর রহমানের মতো একেবারে বিশ্রী ভোট, হায়না ভোট, তারপরে আর একটা হলো পার্লামেন্ট নির্বাচন যেখানে আওয়ামী লীগ 34টা সিট পাইছিল, কিন্তু তারপরে আওয়ামী লীগ জানে যে তার কি হবে, রেজাল্ট কি পাবে, তারপরে ইলেকশন করছে। ইভেন জিয়াউর রহমান মালেকও গেল আওয়ামী লীগের প্রেসিডেন্টের কাছে মস্কারা করে বলে যে গণভবনে উনি একটা একটা করে পিক আপ করে আনছে, যেমন আনিসুল ইসলাম খোকনরে আনছিল। উনি বলছে যে মালেকুল সাহেব তো আমার উপর রেগে আছে, আমি তো ওনাকে পাশ করাই আনতে পারিনি। দ্যাট ওয়াজ এ ডেমোক্রেসি এবং দ্যাট ওয়াজ এন ইলেকশন। সেই ইলেকশনও আওয়ামী লীগ করছে, কিন্তু আওয়ামী লীগের পথ এইটাই। এই আওয়ামী লীগের যে এতদিন শাসন করলো, এতটা অ্যাডভান্টেজ জনগণের কাছ থেকে পাইলো, কারণ একটাই যে কোনো নির্বাচন একমাত্র খালেদা জিয়ার ফেব্রুয়ারি ওই যে 15 আগস্টের ওই নির্বাচনটা 15 ফেব্রুয়ারি ছাড়া আওয়ামী লীগ ওই নির্বাচন হয়নি, তো আর সব নির্বাচনই করছে। তবে আমি বলি 2014-তে বিএনপি যদি নির্বাচনে আসতো তাহলে খুব কঠিন হতো শেখ হাসিনার ক্ষমতায় টিকে থাকা। আমি সচিবালয়ের খবরও জানতাম, একজন, আমি আপনার সঙ্গে একমত, আমি জানতাম সেটা, আমি একমত। এবং শেখ হাসিনা যে প্রস্তাবটা দিয়েছিলেন, শেখ হাসিনা যে প্রস্তাবটা দিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ জনপ্রশাসন মন্ত্রণালয় সহ 3টি না 4টি মন্ত্রণালয় দিয়ে দিবেন খালেদা জিয়াকে, এইটা হলে মানে আওয়ামী লীগের জন্য বিপদই ছিল, এবং আওয়ামী লীগ তো পরে ভুলই করছিল যে এটা কেন বললো। বিএনপি হচ্ছে মুসলমানের প্রতিনিধিত্ব করে, তো বাংলাদেশে এত মুসলমান, আপনার 90% মুসলমান, কাজেই বিএনপি একটা বিশাল দল। কিন্তু সে নির্বাচনে গেলে একটা না হোক তারপরে তার যে আটকায় যে এটা একটা যায়নি, যেটা যেমন নির্বাচনে গেলে, এবারও নির্বাচনে গেলে কিন্তু সমস্যা ছিল। এবার তো ফেয়ার ইলেকশন করতেই হতো, প্লেস বাউন্ড, শেখ হাসিনা প্লেস বাউন্ড ছিল যে হ্যাঁ ফেয়ার ইলেকশন হবে, যাতে বাইরের থেকে আসো। এবার গেলে এবারও আটকাই যেত। কিন্তু আপনার কাছে, আপনি বলছিলেন, আপনার কাছে কি মনে হয় না আওয়ামী লীগের অনেক দায় আছে? আওয়ামী লীগ এই যে আপনি বলছিলেন যে যারা এই আন্দোলন করলো তারা 71-এ যারা অপরাধী তাদেরই উত্তরসূরি, মুক্তিযুদ্ধের যারা বিরোধিতাকারী তাদেরই উত্তরসূরি, কিন্তু আপনার কাছে মনে হয় না আওয়ামী লীগ এদেরকে পেট্রোলাইজ করেছে? আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সব জায়গায় এদের লোকজন ছিল, যারা হেলমেট পরে ঘটনা ঘটিয়েছে তারা তো পরে স্বীকারই করছে আমরা ছাত্র শিবির করতাম, কিন্তু ছাত্রলীগের ভিতরেই আমরা ছিলাম। হ্যাঁ, এটা ছাত্রলীগের, আওয়ামী লীগ ছাত্রলীগের দুর্বলতা। আপনার আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি সৈয়দ আশরাফ বলে গেছে তো যে আমাদের ভিতরে ঢুকে পড়ছে। হ্যাঁ, ওদের জামাত এবং শিবিরদের কাছে তো অনেক টাকা ওরা করছে, এই ছাত্রলীগের নেতৃত্বের কোন দল এটার দুর্বলতা নিয়ে ঢুকে পড়ছে, হয় ছাত্রলীগের প্রেসিডেন্টের সমর্থন করছে এক দল এসে, অথবা সেক্রেটারি, এইভাবে করে ওরা ভিতরে ঢুকে পড়ছে। তো এটা ছিল ওদের প্ল্যান্টেড।